মেঘা এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারল না। শুরু থেকেই শ্রাবণের সঙ্গে সোহানীর ডলাডলি একেবারে নিতে পারছে না সে। তার উপর এখন আবার শ্রাবণের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। মেঘা ব্যঙ্গ করে বলল, হ্যাঁ সেটাই, সবার পেটে ভালো জিনিস হইবে কেন? সোহানীর কিঞ্চিত ইগোতে লাগলো কথাখানা। সে সরাসরি জিজ্ঞেস করলো। আমাকে বললে? মেঘা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলল, না না, আপনাকে নয়, আমি তো নিশাদের সঙ্গে কথা বলছিলাম। ওর নাকি বেশি ঝাল লাগছে। সোহানী চেহারা গম্ভীর করে বলল, ওহ। কিন্তু মনে মনে সে মেঘার উপর অসন্তুষ্ট। কেন জানি মনে হচ্ছে মেঘা তাকে কেন্দ্র করেই বলেছে কথাটি। এদিকে শ্রাবণ ঠিকই বুঝতে পেরেছে মেঘা কাকে এবং কেন বলেছে। সে অবশ্য মনে মনে আনন্দেই পাচ্ছে। রিফাত নীলাদ্রি নিরীহ শ্রোতা। গাপস গুপস খাওয়া আর শোনা ছাড়া আপাতত তাদের কোনো কাজ নেই। মেঘা হাসছে, প্রাণোচ্ছল সেই হাসি। অজান্তেই মনটা ফুরফুরে লাগছে তার। হয়তো তখন সোহানীকে খোঁচা দিতে পেরে প্রশান্ত হয়েছে মন প্রাণ। মেঘার উচ্ছ্বাসের ভাগিদার নিশাত। মেঘাকে উচ্ছ্বাসিত দেখে তার আনন্দ যেন ধরছেই না। আরও একজোড়া দৃষ্টি মনোমুগ্ধের ন্যায় উপভোগ করছে মেঘার সেই চঞ্চলতা। হেসে হেসে হাত নেড়ে কথা বলা, ঠোঁটের ভঙ্গি, সবকিছুতে এক অদ্ভুত স্নিগ্ধতা। শ্রাবণের অসুস্থ শরীরটা যেন মুহূর্তেই সতেজতা ফিরে পেয়েছে। এই মুহূর্তে রিফাতকে তার ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। রিফাতের জোরাজুরিতেই তো অসুস্থ শরীর নিয়েও এখানে আসা। সোহানী ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছে। মেঘার প্রতি বিরক্তি তার মাত্রা ছাড়িয়ে চলেছে। আর তার কারণ শ্রাবণের চোখে মেঘার জন্য মুগ্ধতা। একটা মেয়ে হয়ে মেঘার প্রতি শ্রাবণের দৃষ্টি বুঝতে বেশি একটা অসুবিধা হচ্ছে না তার। কিন্তু মন কিছুতেই মানতে চাচ্ছে না। মনের অস্থিরতা ধীরে ধীরে ক্রোধে পরিণত হচ্ছে তার। সে শ্রাবণের বাগদত্তা হয়ে এসব কী করে সহ্য করবে? কখনোই সহ্য করবে না। এক পর্যায়ে মনের যত্না চেপে রাখতে না পেরে ধপ করে উঠে দাঁড়ালো সে। শত কষ্টেও তেজ চেপে রাখতে পারল না। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি এখনই বাড়ি যেতে চাই। গাড়ি ছুটছে আপন গতিতে। রজনী নেমেছে ধরণীর বুকে। বিলের পাশ ঘেঁষে ফাঁকা রাস্তা। জানালা থেকে সাই সাই বাতাস ঢুকছে। নিশুতি রজনীর মতোই গাড়ির মধ্যেও চলছে পিন পতন নীরবতা। ফ্রন্ট সিটে রিফাত, নীলাদ্রি বসেছে। নীলাদ্রি ড্রাইভারের পাশে। রিফাত তার পাশে বসে ফোন স্ক্রল করছে। মাঝের সিটে শ্রাবণ, সোহানী। শেষেরটায় মেঘা, নিশাত। কারো মুখে কোনো শব্দ নেই। শ্রাবণ সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। সোহানী পাশে বসে ফোন স্ক্রল করছে। শ্রাবণের দিকে আপাতত তার কোনো মনোযোগ নেই। ওদিকে মেঘা ভেতরে ভেতরে ছটফট করছে। সে জানে শ্রাবণ ঠিক নেই। শ্রাবণের রোগ সম্পর্কে তার যথাযথ ধারণা আছে। শরীরে জ্বর দাঁড়িয়ে গেলে তা ক্রমে বেড়ে ওঠে, আবার কমেও যায়। এমনটাই হয়ে আসছে। মেঘার অবাধ্য মনে ইচ্ছে জাগছে অসুস্থ স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করতে। কিন্তু ভাগ্যের পরিহাস, সব থেকেও আছে নিঃস্ব। কি হয়েছে, খারাপ লাগছে? সম্বিক ফিরে পেয়ে চমকায় মেঘা। নিশাত তাকে লক্ষ্য করছিল। নিশ্চয়ই কিছু বুঝে ফেলেছে। তবুও নিজের সুপারিশে হাসার চেষ্টা করে সে বলল, কই, ঠিকই তো আছে, টায়ার্ড লাগছে শুধু। নিশাত বিশ্বাস করলো কিনা কে জানে, শুধু মাথা নেড়ে বলল, বেশিক্ষণ লাগবে না, বাসায় গিয়ে রেস্ট নিতে পারবি। মেঘা ক্লান্ত ভঙ্গিতে ব্যাক সিটে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল। এক প্রকার জোর করেই চোখ বন্ধ করে রইল। যেন চোখ নয়, সে তার চঞ্চলা অস্থির মনটাকে বয়ামে আটকে রাখল। নিঃশ্বাস চাপা নিঃশ্বাস ফেলে বাহিরে দৃষ্টি দিল। তবে এসবের জন্য মনে মনে আরেকবার রিফাতকে দোষারোপ করতে ভুলল না। যানজট কম থাকায় তুলনামূলক আগেই পৌঁছে গেছে তারা তাদের গন্তব্যে। চলন্ত গাড়ি আকস্মিক থেমে যাওয়ায় ভ্রম ছুটে সকলের। নিজস্ব ভাববতী বদলে সকলে অগ্রসর হয় নামার জন্য। একে একে সকলে নেমে গেছে। নীলাদ্রিদের গাড়িটা 4 সিট সম্পন্ন, আবার শ্রাবণ, সোহানী, রিফাত যেটাতে করে এসেছিল ওটাও 4 সিটের। একসঙ্গে এতজন বসার প্রস্তুতি নেই বলে ঘুরতে যাওয়ার আগে ওরা হাইস ভাড়া করে গিয়েছিল। এখন হাইস এসে থেমেছে আহসান মঞ্জিলের সম্মুখে। এখান থেকে শ্রাবণ, রিফাত, সোহানী নিজেদের গাড়ি করে চলে যাবে। শরীর টান টান করে দাঁড়ায় সকলে। রিফাত এগিয়ে এলো নীলাদ্রির কাছে, হাস্যোজ্জ্বল মুখে বলল, আমরা তাহলে আসি? আসি মানে? এভাবে হয় নাকি? আগে বাড়িতে চলো, তারপর যাওয়ার কথা ভাবা যাবে। নো নো নো, শ্রাবণ অসুস্থ, শরীর খারাপ লাগছে মেবি। এত দূর ট্রেনে এনে এত সময় ধরে রেখেছি, বেচারা এখন অন্তত বাসায় গিয়ে রেস্ট নিক।
রিফাতের অনুরোধ সূচক বাণীতে নরম হতে বাধ্য হলো নীলাদ্রি। সহমত প্রকাশ করে বলল, আজ ছাড়ছি, তবে শীঘ্রই আসতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, আসবো আবার। তারপর নীলাদ্রি শ্রাবণ আর সোহানের থেকেও বিদায় নিল। রিফাত এগিয়ে মেঘার থেকে বিদায় নিয়ে এলো। নিশাতের থেকে নিতে গিয়েও আবার মুখ ভেঙচি কেটে চলে এলো। নিশাত হতভম্ব হয়ে রাগে ফোঁস করতে লাগলো। সোহানি শুধু নীলাদ্রিকে কোনো রকমে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। মেঘা নিশাতকে তার পছন্দ হয়নি, মেঘাকে তো একেবারেই নয়, তাই যথাসম্ভব এড়িয়ে চলছে। শ্রাবণ নীলাদ্রি থেকে বিদায় নিয়ে পেছনে তাকালো। নিশাত রেগে আছে তাকে দেখতেই বোঝা যাচ্ছে। শ্রাবণ আন্দাজ করতে পারছে তার রাগের কারণ। রিফাতকে প্রফুল্ল চিত্তে গাড়িতে উঠতে দেখল যে, অসুস্থতার মধ্যেও মাথা নেড়ে হাসল কিছুটা। পরপরই তার শুষ্ক দৃষ্টি গিয়ে পড়ল মেঘার ওপর, যে এতক্ষণ তার দিকেই নিষ্প্রভ চেয়ে। শ্রাবণ তাকাতেই মেঘা অন্যদিকে ফিরে গেল। ততক্ষণে নীলাদ্রি বাড়ির ভিতরে চলে গেছে। শ্রাবণ কি মনে করে এগোতে এগোতে একেবারে মেঘার সামনে গিয়ে দাঁড়ালো। ধীর স্থির কণ্ঠে বলল, আসি। শ্রাবণ সময় ব্যয় করল না, দ্রুত পদার্পণে এগিয়ে গেল গাড়ির নিকট। সময় নিয়ে একবার পেছনে ঘুরল। মেঘা স্তব্ধ, অপ্রস্তুত বদনে শেষবারের মতো দৃষ্টি ফেলে ঢুকে পড়ল ভিতরে। সে উঠতেই জোর ঘর্ষণে গাড়ি ছুটে চলল। মেঘা নির্বিশেষে চেয়ে রইল যতক্ষণ না গাড়িটি হাওয়ায় মিলিয়ে যায়। একটি মেয়ে হয়ে মেঘার প্রতি শ্রাবণের দুর্বল দৃষ্টি খুব সহজেই আলাদা করে নিয়েছে সোহানি। হোক সময়টা অল্পক্ষণ, কিন্তু সেখানে অনুভূতি ছিল প্রগাঢ়। সেই থেকে সোহানির মনে মনে উচাটন শুরু। বাড়িতে ফিরে অস্থির হয়ে উঠেছে, কি করবে না করবে ভেবে ভেবে দিশেহারা। অবশেষে মনে পড়ল উর্মিলা চৌধুরীর কথা। তৎক্ষণাৎ উঠে যায় নিচতলার দক্ষিণ পার্শ্বে শোভিত বিশালাকার কামরাটিতে। উর্মিলা চৌধুরী বিশ্রাম নিচ্ছিলেন। বয়স হয়েছে, রাতে খুব দ্রুতই শুয়ে পড়েন। আজকেও ব্যতিক্রম হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন তিনি। কেবল চোখটা বুঝবেন ঠিক সে সময় হন্তদন্ত পায়ে সোহানের আগমন। সে এসেই হাঁপাতে শুরু করছে। হাঁপানি রোগীদের মতো তার বুকটা ক্রমাগত ওঠানামা করছে। উর্মিলা চৌধুরী ঘাবড়ে যান। চট জলদি শোয়াত সেরে উঠে বসে সোহানের পিঠে হাত বুলাতে বুলাতে বলেন, কি হয়েছে আমার শুহু, এমন করছো কেন? সোহানি আহ্লাদে গদগদ হয়ে উর্মিলা চৌধুরীকে জড়িয়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না দিদুন। আহা, সেটাই তো বলছি, কি হয়েছে ভেঙে না বললে বুঝবো কেমন করে? উর্মিলা নাতনির মাথায় আদর দিতে দিতে আবেগী হয়ে উঠলেন। সোহানি ফোঁপাচ্ছে। উর্মিলা এবার সত্যি সত্যি চিন্তিত হয়ে উঠলেন। সোহানের মুখটা উপরে তুলে থুতনিতে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে পরিষ্কার করে বলো। সোহানির চোখে মুখে আতঙ্ক, দুঃখ দুটোই স্পষ্ট। এসব বলা কি উচিত হবে নাকি না? টানাপোড়ন করে অতঃপর বলল, আমার মনে হচ্ছে শ্রাবণ আমাকে পছন্দ করছে না, ইগনোর করছে আমায়। কেন এমন মনে হচ্ছে তোমার শুহু? কারণ কারণ সে আমার সঙ্গে শুরু থেকেই কেমন গা ছাড়া ভাব দেখায়। মনে হয় আমি কোনো আগাছা, গুরুত্বই দেয় না আমার উপস্থিতি। উর্মিলা চৌধুরী একটু আওয়াজ তুলে হাসলেন। তারপর সোহানিকে আরেকটু আগলে নিয়ে বললেন, এমনটা কখনোই নয় শুহু, তুমি হয়তো শ্রাবণকে বুঝতে ভুল করেছো। ও তো ছোট থেকে এমন চাপা স্বভাবের। একবার বিয়েটা হোক, তারপর তুমি তোমার মতো করে গড়ে নিও, কেমন? সোহানি পুনরায় উর্মিলার বুকে ঘাঁটি মেরে পড়ে রইল। উর্মিলা আরও কিছু বাণী শুনিয়ে ঘণ্টাখানেক পর তাকে ঘরে পাঠাতে সক্ষম হলো। সোহানি অনেকবার বলতে চেয়েও মেঘার কথা উর্মিলাকে বলতে পারেনি। সম্পূর্ণ শিওর না হয়ে অনুমানের শুধুমাত্র ভিত্তিতে এত বড় অভিযোগ সে তার হবু স্বামীর নামে আনতে চায় না, তাও আবার যাকে সে ভালোবাসে। কিন্তু অবুঝ মন কি আর অত সব বুঝবে? সে তো তার নিয়মেই এগোবে। ডিনার শেষে ঘুমোনোর সময় আগত। সকলে শুয়ে পড়েছে, কেবল জেগে মেঘা। মেয়েটা প্রচুর রাত জাগে। শ্রাবণের থেকে বিচ্ছেদ নেওয়ার পর থেকেই এই বদ অভ্যাস হয়েছে তার। রাত বিরেতে নিশাচরি হয়ে এখানে সেখানে পায়চারি করে বেড়ায়। এই তো যেমন আজ ঘড়ির কাঁটায় এখন রাত 11টা বেজে 20 মিনিট, অথচ সে ছাদে একা, একটা মেয়ে এত রাতে ছাদে, ভয় ডরহীন। আসলে মনের আঘাতের চেয়ে বড় এই জগতে কিছুই নেই। মনে পীড়া থাকলে তখন ভয় ডর নিছকই তুচ্ছ বিষয়। এই নিশতিতে তরতাজা হয়ে জ্বলে ওঠে অন্তরক্ষের ক্ষতস্থানগুলো। স্বামী সন্তান হারানোর বেদনা করে করে খায় তাকে। আজও সেই ক্ষতের বেদনা হাওয়ায় ভাসিয়ে দিতে ছুটে এসেছে এই উন্মুক্ত আঙিনায়। মেঘা ছাদের রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে।
আকাশপানে মুখ করে তাকিয়ে আছে। রোজ রোজ এখানে সে একাই থাকে, তবে আজ ভিন্ন কিছু ঘটল। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় কারো পায়ের শব্দ। মেঘা একটু অবাক হয়, এত রাতে কেউ তো ছাদে আসে না, তবে কি নিশাদ জেগে গেল? এখন নিশ্চয়ই খুব বকবে তাকে। মেঘা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে আগন্তুকের অপেক্ষায়। একটু পরেই স্পষ্ট হয় একটি পুরুষ অবয়ব। চাঁদের আলোয় বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে ওটা নীলাদ্রি। হাতে তার জ্বলন্ত সিগারেটে ক্ষণে ক্ষণে টান বসিয়ে সে এগিয়ে আসছে সামনে। মেঘা খানিক অপ্রস্তুত হয়ে পড়ে। এত রাতে তাকে এখানে দেখলে নীলাদ্রি আবার কি ভাবে? বাড়ির সবাই তার বদ অভ্যাস সম্পর্কে জানলেও নীলাদ্রি তো আর জান না। মেঘা রুসখুসানির মধ্যেই মুখোমুখি হয় দুজন। এ পর্যায়ে নীলাদ্রিও অপ্রস্তুত হয়। তার হাতে সিগারেট, এমন পরিস্থিতিতে কখনো মেঘার সামনে পড়েনি সে। মেঘা হয়তো তাকে খারাপ ছেলে ভেবে নিল। নীলাদ্রি কুল কিনারাহীন হয়ে একবার সিগারেট মুখে তো আবার হাতে তো আবার পায়ের তলে নিয়ে পিষে ফেলল। মেঘা ভ্রু কুঁচকে দেখছে তাকে। নীলাদ্রি নিজেকে স্বাভাবিক করে নীরবতা ভেঙে বলল, এত রাতে ছাদে কি করছো? মেঘার হুঁশ আসে। সে ধাতস্থ কণ্ঠে বলল, ওই আর কি, ঘুম আসছিল না তাই। মেঘার মাথা নিচু। একই প্রশ্ন তারও করতে ইচ্ছে করছে নীলাদ্রিকে, কিন্তু মনের ইচ্ছে মনেই চেপে রাখল সে। শত হোক সে এ বাড়ির আশ্রিতা। কেউ মানুষ আর না মানুক, সত্য তো সত্যই। মণিবদের কাছে জবাবদিহি করতে সে বাধ্য, কিন্তু কৈফিয়ত চাওয়া কখনোই সম্ভব নয়। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাই শ্রেয় মনে করল। নীলাদ্রি তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, ও আচ্ছা। মেঘা মাথা নেড়ে চুপচাপ নিচে চলে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিল। দু পা এগোতেই পুনরায় ভেসে এলো নীলাদ্রির কণ্ঠ, তুমি না বললে ঘুম আসছে না? আমারও কিন্তু ঘুম আসছে না। আমরা দুজনে কিন্তু একত্রে একটা বিনিদ্র রজনী উপভোগ করতেই পারি। মেঘা বিস্ময়ান্বিত দৃষ্টিতে ঘুরে তাকায়। নীলাদ্রি তাকে আড্ডা দেওয়ার জন্য অফার করছে, কিন্তু এত রাতে দুজন যুবক যুবতী এভাবে নির্জনে একত্র হওয়াটা কি শোভনীয়? জীবনের কষ্টকর দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরের বাড়িতে আশ্রিতা হয়ে থাকা। প্রবল আত্মসম্মানী মানুষদের কাছে তো সেটা মৃত্যুসম। মেঘার অবস্থাটাও হয়েছে এমন। একটা প্রবল বিত্তশালী বাবার সন্তান হওয়া সত্ত্বেও এখন সে অন্যের বাড়িতে আশ্রিতা। সবই নিয়তি। মনে হাজারটা দ্বিধাদ্বন্দ্ব বয়ে নিয়ে মেঘা এক পা দুপা করে এগিয়ে গেল। নীলাদ্রি মেঘাকে এগোতে দেখে উৎফুল্ল চিত্তে চেয়ার টেনে বসতে ইশারা করল। নিজেও বসলো কিছুটা দূরত্বে। মেঘা উসখুস করতে করতে বসলো। সে তখনও মাথা নত করে আছে। নীলাদ্রি খোলামেলাভাবেই বসেছে। মেঘার সংকোচবোধ লক্ষ্য করে সে নিজেই গল্প শুরু করলো। মিস মেঘা, আজ তোমার জীবনের গল্প শুনবো। কিছুটা জানি, কিন্তু আমার সেই জানার আড়ালে অনেক অজানা লুকিয়ে আছে। সেই অজানা কিছু আজ নতুন রূপে জানতে চাইছি। কি শোনাবে তো আমায়? এমন সময় এমন প্রশ্নে পুরোপুরি হতভম্ব মেঘা। ঘাবড়েছে সে খানিক। নীলাদ্রি যে এভাবে ডিরেক্ট এসব জানতে চাইবে ভাবনাতীত ছিল মেঘার কাছে। আকস্মিক প্রশ্নে শুরুতে যতটা হোঁচট খেলো, ধীরে ধীরে এটাও বুঝে নিল নীলাদ্রি মানুষটার ব্যক্তিত্ব অসাধারণ। সরাসরি কথা বলতেই সে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে। মেঘার বিষয়টি ভালো লাগলো, কিন্তু এভাবে ক্ষণ পরিচিত একজনের সঙ্গে সরাসরি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করাটা তার পছন্দ হচ্ছে না। আবার মুখোমুখি না করে দিতেও পারছে না। কেমন একটা দোটানায় আটকে গেছে। মেঘার অস্তুতি আরও দ্বিগুণ করে তুলল নীলাদ্রি। বলল, শুনেছি তুমি বিবাহিত। আমাকে না হয় সেখান থেকেই কিছু অতীত শুনিয়ে দিলে? আপাতত অল্প হলেও চলবে, ধীরে ধীরে পুরোটা শুনে নেব। মেঘা তবুও নিশ্চুপ, দুহাত সমানে কষলে যাচ্ছে। এভাবে নীলাদ্রি কেন তাকে অ্যাটাক করছে কিছুই বুঝতে পারছে না। নীলাদ্রি পুনরায় বলল, বন্ধু মনে করেই না হয় বললে। ভেবে নাও তোমার অতীতের সঙ্গে আমার বর্তমান জড়িয়ে। মেঘা এবার বিস্ময়ে ভ্রু কুঁচকে ফেলে। কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে নীলাদ্রির পানে। নীলাদ্রি উৎসুক হয়ে মেঘার দিকেই তাকিয়েছিল। নজরে নজর মিলতে ফের দৃষ্টি ঘুরিয়ে নেয় মেঘা। মনে হাজার কৌতূহল থাকলেও সরাসরি কিছুই বলতে পারছে না সে। যেখানে তার বিয়ে সম্পর্কে নিঃস্বাদবাদী কেউ জানে না, এমনকি হেমা, আমিন, আহসান কেউই জানেন না, সেখানে নীলাদ্রি কেমন করে এত সব জানলো? আর কেনই বা বলল তার অতীতের সঙ্গে নীলাদ্রির বর্তমান জড়িয়ে? এইসব হেয়ালির মানে কি? নীলাদ্রির সামনে মেঘা কেমন দিশেহারা হয়ে উঠেছে। কেন জানি নীলাদ্রির ধারালো দৃষ্টির সম্মুখে কিছু বলা তো দূর, নড়াচড়া করতেই তার অস্বস্তি হচ্ছে। নিজের মনের সঙ্গে সম্মুখ যুদ্ধের এক পর্যায়ে সহসা ছাদ জুড়ে ঝংকার তুলল এক প্রাণবন্ত হাসি। মেঘা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে।
নীলাদ্রি হু হা শব্দ তুলে হাসছে। প্রাণোচ্ছল সেই হাসি, সহজ সরল কপটাতিহীন হাসি। মেঘা নীলাদ্রিকে এক এক রূপে দেখে দেখে পরপর বিস্ময়াবিষ্ট হয়ে পড়ছে। তবে এই মুহূর্তে নীলাদ্রির হাসির কারণ বাকি প্রশ্নগুলোর মতোই তার কাছে অজানা।